এক নং প্রশ্নে বলা আছে বাস্তব সংখ্যার স্বীকার্যের ক্ষেত্রে সংযোগ বিধির উদাহরণ কোনটি। তো আমরা ক নাম্বারে দেখতে পারতেছি 2+3 = 3+2। তো এটা আমরা দেখতে পারতেছি যে এখানে অবস্থান বিনিময় করছে, 2 এর স্থান 3 দখল করেছে, 3 এর স্থান 2 দখল করেছে, তাহলে এটা হচ্ছে বিনিময় বিধি। আর এখানে ব্র্যাকেটের অবস্থান বিনিময় হয়েছে, তো ব্র্যাকেটের অবস্থান বিনিময় করলে সেটা হয় সংযোগ বিধি। আর এটা হচ্ছে 2+0, এটা হচ্ছে অভেদক বিধি। আর 2 × 3+4, তো এটা হচ্ছে বন্টন বিধি। তো আমরা দেখতে পারতেছি যে ব্র্যাকেটের অবস্থানের যে পরিবর্তনটা, অর্থাৎ প্রথম বন্ধনীর মানে ফার্স্ট ব্র্যাকেটের অবস্থানের পরিবর্তন যেটা, সেটি হচ্ছে সংযোগ বিধি। তো সেই দৃষ্টিকোণ থেকে খ নম্বরটি হচ্ছে সঠিক উত্তর। তো 2 নং প্রশ্ন এখানে বলছে কাল্পনিক সংখ্যা i এবং n বিলংস টু n এর জন্য এত এর মান কত। আমরা জানি i⁴n এর মান হচ্ছে 1, i⁴n প্লাস 1 এর মান হচ্ছে i। তো আমরা যদি এখন i⁴n এর মান 1, তারপর মাইনাস i, আর i⁴n প্লাস 1 এর মান যদি আমরা i বসি, তো এখান থেকে ক্যালকুলেশন করে আমরা 0 পাচ্ছি। তাহলে এটি হচ্ছে আনসার। প্রশ্নে বলছে এত এর মান কত। তো প্রবলেমে দেওয়া আছে sec² cot ইনভার্স 2 √2 মাইনাস sin² cos ইনভার্স 1। তো আমরা sec²টিকে থিটা হিসাবে চিন্তা করলে আমরা লিখতে পারি 1 প্লাস tan² থিটা। sin² থিটাকে লিখতে পারি 1 মাইনাস cos² থিটা। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। এখানে cot ইনভার্সকে আমরা tan ইনভার্স লিখলাম, তাহলে হয়ে গেল 1/√2। তো এখানে tan ইনভার্স চলে যাবে। এখানে আমরা স্কোয়ারটাকে উপরে দিয়ে দিলাম, এখানে স্কোয়ারটাকে উপরে দিয়ে দিলাম, তাহলে এখানে tan ইনভার্স চলে গেল, এখানে cos ইনভার্স চলে যাবে। থাকতেছে এখানে 1/√2 তার উপরে স্কোয়ার, আর এখানে থাকতেছে 1 তার উপরে স্কোয়ার। তো এখানে এই +1 -1 কাটা যাচ্ছে, তো ক্যালকুলেশন করে আমরা পেয়ে যাচ্ছি 3/2। এটি হচ্ছে আনসার। তো 4 নং প্রশ্নে বলা আছে একটা চিত্রের উপর ভিত্তি করে এখানে প্রশ্নের উত্তর করতে হবে। তো এখানে বলতে হবে কোনগুলো সঠিক বা কোনগুলো সঠিক নয়। চিত্রটি হচ্ছে এটি। তো 1 নম্বর অপশনে বলা আছে এ বরাবর পি বলের লম্বাংশ, তাহলে ও এর সঙ্গে পি বল 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে ও এ বরাবর পি বলের লম্বাংশ হবে পি cos 30 ডিগ্রি। তো cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে √3 p/2। তো এটি অপশনে আছে, তাহলে 1 নম্বর অপশনটি সঠিক আছে, অপশনের সঙ্গে মিলে যাচ্ছে। তো 2 নম্বর অপশনে আছে যে ওবি বরাবর পি বলের লম্বাংশ। তো আমরা জানি পুরো কোণটা 90 ডিগ্রি, তাহলে এখান থেকে 30 ডিগ্রি সাবট্রাক্ট করলে আমরা পেয়ে যাবো এটা 60 ডিগ্রি, তাহলে এখানে পেয়ে যাব পি cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মান হাফ, তাহলে এখানে পেয়ে যাচ্ছি আমরা p/2। অপশন অনুযায়ী এটিও ঠিক আছে। 3 নম্বরে বলা হচ্ছে ওসি বরাবর পি বলের লম্বাংশ। তো ওসি বরাবর পি বল ক্রিয়ারত নিজের সঙ্গে cos 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে পি cos 0 ডিগ্রি। আমরা জানি cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে এখানে পেয়ে যাচ্ছি আমরা কত, শুধু পি পেয়ে যাচ্ছি। তো অপশন অনুযায়ী 3 নম্বর অপশনটিও ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এখানে 1, 2, 3টি সঠিক উত্তর। অষ্টম প্রশ্নে বলা আছে বিস্তার পরিমাপে অনপেক্ষ পরিমাপ কোনটি। তো এটি হচ্ছে একটা থিওরিটিক্যাল প্রশ্ন। তো বিস্তার পরিমাপকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পরম বা অনপেক্ষ, আর একটা হচ্ছে আপেক্ষিক। তো পরম বা অনপেক্ষ বিস্তার আবার এখানে 4টি, একটা হচ্ছে পরিসর, চতুর্থক ব্যবধান, গড় ব্যবধান, পরিমিত ব্যবধান ও ভেদাঙ্ক। আর আপেক্ষিকগুলো হচ্ছে পরিসরাঙ্ক, চতুর্থক ব্যবধানাঙ্ক, গড় ব্যবধানাঙ্ক ও বিভেদাঙ্ক। তো সেখান থেকে বুঝতে পারতেছি যে আপেক্ষিকগুলো শেষে অঙ্ক কথাটা লিখে মানে লাগানো আছে। আর পরম এখানে বুঝতে পারতেছি অপশনে আছে চতুর্থক ব্যবধান, তাহলে চতুর্থক ব্যবধানই হচ্ছে সঠিক উত্তর। 6 নং প্রশ্নে এখানে
সমাধান চাওয়া হয়েছে। তো প্রশ্ন দেয়া ছিল sin x মাইনাস পাই বাই টু ইকুয়াল 0 হলে এখানকার সমাধান কোনটি। তো আমরা জানি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু 0 হলে থিটা ইজ ইকুয়াল টু এন পাই বাই ফর্মুলা, এটা আমরা জানি। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমরা এখান থেকে থিটা ইজ ইকুয়াল টু এন পাই লিখতে পারবো। তো থিটা বলতে এখানে এক্স মাইনাস পাই বাই টু, তো এক্স রেখে সমাধান যেহেতু বলছে সেহেতু এক্স এর মান বাহির করা বা ওয়াই এর মান বাহির করা। তো এক্সটা রেখে আমরা পাই বাই টুটাকে ডান পাশে নিয়ে আসবো, তাহলে এন পাই প্লাস পাই বাই টু, তো এটি হচ্ছে সঠিক উত্তর। তো 7 নং প্রশ্ন এখানে বলা আছে একটি প্যারাবোলার সমীকরণ দেওয়া আছে, তো এর উপর বেস করে অপশনগুলো সঠিক কিনা এগুলো জাজ করতে হবে। তো প্যারাবোলাটির সমীকরণ দেওয়া আছে ওয়াই স্কোয়ার সমান মাইনাস টু এক্স। তো এটাকে যদি আমরা একটু ইলাস্ট্রেট করি তাহলে বুঝতেই পারতেছি এক্স অক্ষের নেগেটিভ দিকে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম হবে, ঠিক আছে প্যারাবোলাটি। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা বুঝতেই পারতেছি এর অক্ষরেখা হবে এক্স অক্ষের সমান্তরাল, আর উপকেন্দ্রিক লম্বের যে সমীকরণটা এটা হবে ওয়াই অক্ষের সমান্তরাল, কারণ আমরা জানি এটি হচ্ছে এক্স অক্ষ আর এটি হচ্ছে ওয়াই অক্ষ। তো প্যারাবোলাটিকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এখানে 4ax এইভাবে কম্পেয়ার করব। তো এ বলতে এখানে হাফ, তো আমরা এটা তৈরি করে নিলাম, এখানে এ বলতে এখানে হাফ। তো 1 নম্বর অপশনে বলা আছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তো উপকেন্দ্রটা হচ্ছে ওয়াই অক্ষের প্যারালাল এবং মূল বিন্দু থেকে নেগেটিভ দিকে অবস্থিত। তাহলে বুঝতেই পারবো এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তো এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ বলতে এখানে হাফ। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 2x ইজ ইকুয়াল টু মাইনাস 1 পেয়ে যাচ্ছি। তো কিন্তু অপশনে দেওয়া আছে 2x ইজ ইকুয়াল টু 1, তার মানে 1 নম্বর অপশনটি উত্তরে ভুল দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি 2 এবং 3 হচ্ছে এখানে সঠিক উত্তর, কারণ বলা আছে যে নিচের কোনটি সঠিক, এবং অপশনগুলো এইভাবে ডিজাইন করা যে একটা ভুল বাহির করলেই আমরা কোনগুলো সঠিক এগুলো সহজে বাহির করতে পারবো। তো এখন তো জাজ করি আমরা 2 নম্বর অপশনে কি বলা আছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা কি জানি 4a, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a। তো 4a বলতে আমাদের এখানে কত হাফ, তো কাটাকাটি করলে আমরা কত পেয়ে যাচ্ছি 2 পেয়ে যাচ্ছি। তো এটি অপশনের সঙ্গে মিলে যাচ্ছে, তার মানে এটি সঠিক আছে। 3 নম্বর অপশনে বলা আছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। তো আমরা বুঝতেই পারতেছি যে উপকেন্দ্র হচ্ছে এটা এবং মূল বিন্দু থেকে নেগেটিভ দিকে, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে এক্স অক্ষের উপরে মাইনাস হাফ, তো কোটি শূন্য হয়ে যাবে। তো উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা তাহলে পেয়ে যাচ্ছি কত মাইনাস হাফ কমা 0, তাহলে এটাও অপশনের সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে বুঝতেই পারতেছি 2 এবং 3 হচ্ছে এখানে সঠিক। 8 নং প্রশ্নে বলা আছে সম্ভবতায় এ ঘটনা এবং এর পূরক ঘটনা এ কমপ্লিমেন্ট এর ক্ষেত্রে কোনটি সঠিক। তো আমরা জানি কোনো একটি ঘটনা না ঘটার সম্ভাবনা 0 বা ঘটার সম্ভাবনা 1 এর মধ্যে বিলং করে। যে কোনো ঘটনাটা যদি 100% ঘটে তাহলে তার সম্ভাবনা 1, আর যদি না ঘটার সম্ভাবনা থাকে তাহলে তার সম্ভাবনা 0। আর এর মাঝে ঘটা না ঘটার বিষয়টা ডিপেন্ড করবে যেহেতু কোনো কিছু ঘটার সম্ভাবনা 0 এবং 1 এর মাঝে ডিপেন্ড করতেছে, তাহলে আমরা যদি পূরকের ক্ষেত্রে চিন্তা করে থাকি এবং 1 এর মধ্যবর্তী কোনো না কোনো জায়গায় থাকবে, তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমরা বুঝতেই পারতেছি এটি হচ্ছে সঠিক উত্তর। 9 নং প্রশ্নে বলা আছে ত্রিভুজ এবিসি এ কোণ হচ্ছে সাইন ইনভার্স হাফ, বি কোণ হচ্ছে কস ইনভার্স হাফ এবং সি কোণের বহিস্থ কোণ থিটা হলে 2 সাইন থিটা মাইনাস সাইন সি এর মান কোনটি। তো প্রশ্নে এ দেয়া আছে সাইন ইনভার্স হাফ, তো আমরা একটা ডায়াগ্রাম চিন্তা করলাম যে এ বি সি আর থিটা হচ্ছে সি কোণের বহিস্থ কোণ। তো এখান থেকে আমরা এ সমান সাইন ইনভার্স হাফ, আমরা জানি সাইন 30 ডিগ্রি মান হাফ, তাহলে সাইন ইনভার্স এর মান হচ্ছে 1, এর কোণ পেয়ে গেলাম আমরা কত ডিগ্রি 30 ডিগ্রি। বি সমান দেয়া আছে কস ইনভার্স হাফ, তো আমরা জানি কস 60 ডিগ্রি মান হাফ, তো এখানেও পেয়ে গেলাম আমরা বি হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা চিন্তা করলে বুঝতে পারি যে এ এবং বি কোণ মিলে হচ্ছে 90 ডিগ্রি, তো একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে সি কোণ আমরা ইজিলি পেয়ে যাচ্ছি 90 ডিগ্রি।
তাহলে থিটা কোণ আমরা পেয়ে যাচ্ছি কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো আমাদের প্রশ্ন চাওয়া হয়েছে 2 sin থিটা মাইনাস sin c এর মান কত? তো থিটার মান 90 ডিগ্রি আর এখানে সি কোণের মানও হচ্ছে 90 ডিগ্রি। তো বুঝতে পারতেছি sin 90 ডিগ্রি মান 1, দ্যাট ইজ এখানে 2, sin 90 ডিগ্রি মান 1, দ্যাট ইজ এখানে 1 পেয়ে যাচ্ছি। তাহলে 2 থেকে 1 সাবট্রাক্ট করলে আমরা পেয়ে যাচ্ছি 1। তো এটি হচ্ছে আনসার। এখানে একটি তথ্যের উপর ভিত্তি করে 10 ও 11 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তো 10 নং প্রশ্নে বলছে এই ডায়াগ্রামের উপর ভিত্তি করে এসি সংশ্লিষ্ট রেখার সমীকরণ কোনটি? তো আমরা চিত্র থেকে বুঝতে পারতেছি সি বিন্দু দেওয়া আছে 1,1 আর এখানে এসি, হ্যাঁ, এটাকে ই পর্যন্ত বর্ধিত করা যেতে পারে। তো ই বিন্দু দেওয়া আছে 1,-2, তাহলে বোঝা যাচ্ছে এখানে এক্স এর ভ্যালু 1, দ্যাট ইজ এখানেও এক্স এর ভ্যালু হচ্ছে 1। ওকে, এবং রেখাটা স্পষ্টত হচ্ছে ওয়াই অক্ষের প্যারালাল এবং এটি মূল বিন্দু থেকে দূরে সরে যাচ্ছে, অর্থাৎ 1 থেকে ডান দিকে সরে যাচ্ছে। তো 1 থেকে যদি ডান দিকে সরে যায় তাহলে মানগুলোকে বৃদ্ধি পাবে, মানে 1 এর চেয়ে বড় হবে, 2 হবে, 3 হবে, ইত্যাদি হয়ে যাবে। তো 10 নং প্রশ্নে যেটা আমাদের চাওয়া হলো যে এসি সংশ্লিষ্ট অসমতা কোনটি? তো বুঝতেই পারতেছি এই সমীকরণটি হচ্ছে ওয়াই অক্ষের প্যারালাল, দ্যাট ইজ এক্স রিলেটেড কোনো না কোনো সমীকরণ হবে। 1 এর থেকে বড় মানে কি? এক্স এর ভ্যালু 1 এর চেয়ে বড় হবে, তাহলে গ্রেটার দেন। তো যেহেতু কন্ডিশন ফলো করতেছে এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল 0, তাহলে সমান সমান চিহ্নটি আমরা ব্যবহার করতে পারবো এবং 1 এর থেকে বড় হবে, তাহলে এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল 1, এটি হবে সঠিক উত্তর। 11 নম্বরে চাওয়া হয়েছে অভিষ্ট এলাকায় জেড ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই এর সর্বনিম্ন মান কত? তো আমরা চিত্র থেকে এ বিন্দু পেয়ে যাচ্ছি 1,0, বি বিন্দু তো জানি 2,0, সি বিন্দু হচ্ছে 1,1। তো আমরা যদি অভিষ্ট ফাংশন এক্স মাইনাস ওয়াই বিন্দুগুলো বসে টেস্ট করি তাহলে দেখা যাচ্ছে সি বিন্দুতে এই যে 1,-1 বিন্দু বসালে আমরা এখানে কত পেয়ে যাচ্ছি? 0। তো এটি হচ্ছে এখানে সর্বনিম্ন মান, তাহলে বুঝতেই পারতেছি যে এর সর্বনিম্ন মান হবে 0। তো এটি হচ্ছে আনসার। প্রশ্নে চাওয়া হয়েছে এত অসমতার সমাধান সেট কোনটি? তো অসমতাটি দেওয়া আছে x-1 পরম মান ইজ লেস দেন ইকুয়াল 1। তো পরম মানের সংজ্ঞানুসারে এটাকে আমরা ব্রেকডাউন করতে পারি। এখন আমাদের টার্গেট হচ্ছে সমাধান, মানে এক্সটাকে ফ্রি করতে হবে। তাহলে এক্স এর সঙ্গে আছে -1, আমরা যদি তিন পক্ষকে কি করি +1 করে দিই তাহলে এখান থেকে -1টা ভ্যানিশ হয়ে যাবে। তো +1 করে দেয়, এখানে পেলাম আমরা 0 আর এখানে পাচ্ছি আমরা 2। তাহলে এক্স এর ভ্যালু 0 অথবা 0 থেকে 2 অথবা 2 এর ছোট সব ভ্যালুগুলো কাউন্ট হবে। তার মানে আমাদের সমাধানটা চলে আসবে 0 টু, যেহেতু এখানে লেস দেন ইকুয়াল চিহ্ন আছে এই জন্য তৃতীয় বন্ধনী ব্যবহৃত হবে, মানে বদ্ধ ব্যবধি ব্যবহৃত হবে। তো এই অপশনটি যেখানে আছে সেটি হবে এটা সঠিক উত্তর। তো আমরা দেখতে পারতেছি এটা খ নাম্বারে আছে, তাহলে খ নাম্বারটি হচ্ছে সঠিক উত্তর। প্রশ্নে বলা আছে কোনো বিন্দুতে ভারসাম্য সৃষ্টিকারী 1 নিউটন এবং 2 নিউটন মানের 3টি বলের প্রথম দুটির অন্তর্ভুক্ত কোনটি? তো আমরা এখানে বলবো যে প্রথম দুইটি বলের অন্তর্ভুক্ত কোনটি এটা বাহির করতে হবে। তো আমরা একটু ডায়াগ্রাম ইলাস্ট্রেট করে নিলাম। ধরে নিলাম এই বরাবর 1 নিউটন, এই বরাবর 1 নিউটন আর এই বরাবর 2 নিউটন বল কাজ করতেছে। তো আমরা প্রথমত জিনিসটা একটু গ্রাফিক্যালি বুঝে থাকি। তো যেহেতু এই দুটি বলের কথা বলছে, প্রথম বল দুইটির কথা বলছে, তাহলে এর তৃতীয় বলটি মানে এর বিপরীত বলটি হবে লব্ধি বল। তো আমরা লব্ধির মানের ফর্মুলা থেকে আমরা ফর্মুলাটি ব্যবহার করলাম। তাহলে লব্ধি বলতে এখানে 2 নিউটন, তাহলে এখানে 4 পেয়ে যাচ্ছি, পি স্কোয়ার কিউ স্কোয়ার ক্যালকুলেশন করে এখানে 2 পেয়ে যাচ্ছি, 2p/q 1 করে তাহলে 2এই থাকতেছে কজ আলফা। তো এখান থেকে ক্যালকুলেশন করে আমরা আলফার মান পেয়ে যাচ্ছি 0 ডিগ্রি। ওকে, তো এখান থেকে আবার একটা টেকনিক্যালি এটা দাগানো যায়, কেননা যেহেতু দুটি সমান বলের কথা বলছে তাহলে বোঝাই যাচ্ছে যে বল দুটি হচ্ছে সমভাবে আপতিত, তার মানে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। তো কেউ যদি এটা বুঝে থাকে তাহলে এত দূর করার আবার দরকার নেই। ওকে, তো না বুঝলে এভাবে করলেও হবে। তো 14 নং প্রশ্নে বলা আছে জোয়াসি প্রোগ্রামে প্রয়োজন কোনটি? তো 3টি অপশন আছে, সঠিক কোনটি সেটি খুঁজে বাহির করতে হবে। তো 1 নম্বরে বলা আছে
যোগশ্রী প্রোগ্রামের প্রয়োজন দ্বিঘাত সমীকরণ। তো প্রথমে অপশনটি পুরোপুরি মিথ্যে, কারণ যোগশ্রী প্রোগ্রাম মানে হচ্ছে লিনিয়ার প্রোগ্রাম। তো লিনিয়ার মানে হচ্ছে সরল। সরল কথায় কখনো দ্বিঘাত বা ত্রিঘাত এই রিলেটেড কোনো কথা আসবে না, তাহলে প্রথম অপশনটি হচ্ছে এখানে মিথ্যা। 2 নম্বর অপশনে বলা হচ্ছে অঋণাত্মক চলক। ঠিক আছে, তো অঋণাত্মক চলক ব্যবহৃত হয় কারণ চলক এখানে ধনাত্মক ব্যবহার করি আমরা, তাহলে 2 নম্বর অপশনটি এখানে সঠিক আছে। আবার 3 নম্বরে বলা আছে একঘাত বিশিষ্ট অসমতা। তো যেহেতু লিনিয়ার প্রোগ্রামিং, ওকে, সেহেতু একঘাত অসমতা অবশ্যই থাকতে হবে। তাহলে আমরা বুঝতেই পারতেছি এখানে 2 এবং 3 হচ্ছে সঠিক। 15 নং প্রশ্নে বলা হচ্ছে ভূমি হতে ভি বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর সর্বাধিক উচ্চতা কোনটি? তো আমরা জানি সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে এই ফর্মুলা ব্যবহৃত করি। তো ভি বেগের কথা বলছে, এই জন্য ভি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। তো খাড়া উপরের দিকে বলা হয়, এখানে আলফা হচ্ছে 90 ডিগ্রি, তো সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে এটা আর থাকে না, এখানে শুধু থাকে ভি স্কোয়ার বাই 2g। তাহলে খাড়া উপরের দিকে ভি বেগে নিক্ষিপ্ত বস্তুর সর্বাধিক উচ্চতা হচ্ছে এখানে ভি স্কোয়ার বাই 2g। তো এটি হচ্ছে সঠিক উত্তর। 16 নং প্রশ্নে বলা আছে দ্বিঘাত সমীকরণে একটি মূল এত হলে অপর মূলটি কত? তো একটি মূল দেয়া আছে 1/2 মাইনাস রুট 5। তো আমরা কি করব, এটা একটু রিসাইজ করব, মানে হরের মধ্যে কোনো রুট জাতীয় জিনিস রাখবো না। এই জন্যে হরে যা আছে সেটার অনুবন্ধী রাশি দ্বারা লব হরকে আমরা গুণন করব। তো লব হরকে গুণন করে ক্যালকুলেশন করে আমরা পেলাম -2 মাইনাস রুট 5। তো যেহেতু রুট রিলেটেড একটি মূল, তাহলে অপর মূলটি হবে এর অনুবন্ধীটি। ঠিক আছে, তাহলে এর অনুবন্ধী আমরা পেয়ে যাব -2 প্লাস রুট 5। তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। 17 নং প্রশ্ন বলছে u/√3 বেগে 30 ডিগ্রি কোণে প্রক্ষিপ্ত কণার সর্বোচ্চ উচ্চতায় বেগ কত একক পার সেকেন্ড? তো 30 ডিগ্রি কোণে u/√3 মিটার পার সেকেন্ড বেগে প্রক্ষিপ্ত বস্তু কণার সর্বোচ্চ উচ্চতায় বেগ কত, এটা আমাদের বাহির করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা যদি আনুভূমিক উপাংশ নিয়ে কাজ করি তাহলেই হবে, আর উলম্ব উপাংশ এখানে শূন্য হয়ে যাবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে উলম্ব উপাংশ হবে শূন্য। তো আমরা প্রথমেই বলে রাখি যে উলম্ব উপাংশ হবে শূন্য, আনুভূমিক উপাংশ হবে u/√3 cos 30 ডিগ্রি। u/√3 cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। √3 ক্যান্সেল, তাহলে এখানে পেয়ে যাচ্ছি আমরা u/2। সর্বোচ্চ উচ্চতায় বেগ আমরা পেয়ে যাব √ উলম্ব উপাংশ বরাবর যেটা পেয়েছি 0 তার উপর স্কোয়ার, আর আনুভূমিক উপাংশ বরাবর যেটা পেয়েছি তার উপরে স্কোয়ার। তো এখানে স্কোয়ার রুট কাটা গেলে আমরা পেয়ে যাচ্ছি, যেহেতু 0 এখানে ভ্যালুলেস, তাহলে u²/2, তাহলে স্কোয়ার রুট কাটা, তাহলে পেয়ে যাচ্ছি u/2। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে আনসার। তো 18 নং প্রশ্নে বলছে নিচের কোনটি বহুপদী ফাংশন? ফাংশনের ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখতে হবে, যেমন রুট জাতীয় কোনো কিছু থাকা যাবে না, তারপর ভগ্নাংশ আকারে কোনো কিছু থাকা যাবে না, তারপর ইনভার্স আকারে কোনো কিছু থাকা যাবে না। মানে যা থাকতে হবে সব প্লেন থাকতে হবে। যেমন আমরা এখানে ক নম্বর অপশনে দেখতে পারতেছি যে √x আছে কোনো এক জায়গায়, খ নম্বর অপশনে দেখতে পারতেছি যে 3/x² আছে কোনো এক জায়গায়, গ নম্বর অপশনে দেখতে পারতেছি যে ইনভার্স জাতীয় কিছু জিনিস আছে। ঠিক আছে, তো এখানে শুধু ঘ নম্বর অপশনই আমরা একটা প্লেন ইকুয়েশন পাচ্ছি, যেমন 2x² - x + 1। তাহলে এটি হচ্ছে আমাদের এখানে অ্যাপ্রোপ্রিয়েট, মানে একটি বহুপদী ফাংশন বা বহুপদী রাশি। এখানে একটি তথ্যের উপর ভিত্তি করে 19 ও 20 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তো তথ্যটি হচ্ছে এখানে একটি কনিকের সমীকরণ দেওয়া আছে। তো কনিকটি হচ্ছে অধিবৃত্ত। তো কনিকটি অবজারভেশন করলে আমরা বুঝতে পারতেছি এখানে 3 দেওয়া আছে, তাহলে √3 এর উপর স্কোয়ার দিয়ে নেব, আর এখানে 2 দেওয়া আছে, তাহলে এখানে √2 এর উপর স্কোয়ার দিয়ে নেব। তো আমরা যদি কম্পেয়ার করি = 1 এর সঙ্গে যদি কম্পেয়ার করি, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি এ হচ্ছে √3, বি হচ্ছে √2। তো এখানে এক্স পার্টটি আগে আছে, তাহলে সেই জায়গা থেকে 19 নং প্রশ্নে বলছে যে উৎকেন্দ্রিকতা কত। তাহলে এক্স পার্টটি আগে থাকায় উৎকেন্দ্রিকতা হয়ে যাবে আমাদের √a² + b² ভাগ a²।
যদি ওয়াই আগে থাকতো আর মাইনাস এক্স স্কোয়ার পরে থাকতো তাহলে বি স্কোয়ারটা নিচে আসতো। তো যাই হোক, যেহেতু এক্সটা আগে আছে তাহলে এ স্কোয়ারটা নিচে হবে। তাহলে এখানে মানগুলো আমরা বসিয়ে পেয়ে যাচ্ছি √5/3। তো যেহেতু উত্তরে সেপারেশন দেখানো আছে তাই আমরা √5/3 উত্তরটি আমরা সেপারেট করেই দেখাইলাম। তারপর বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তো যেহেতু এক্স আগে, তাহলে সেই দৃষ্টিকোণ থেকে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা হবে 2b²/a। তো এখানে মান বসিয়ে আমরা পেয়ে যাচ্ছি 4/√3 এত একক। 21 নং প্রশ্ন বলছে 0, 1, 2, 4, 5, 10 সংখ্যাগুলো হতে দৈবভাবে একটি নিলে তার মৌলিক ও জোড় হওয়ার সম্ভাবনা কত? তো আমরা সংখ্যাগুলো অবজারভেশন করে দেখতে পারতেছি যে এখানে মোট সংখ্যা হচ্ছে 6টি। মৌলিক ও জোড় যদি হিসাবে চিন্তা করি তাহলে মৌলিক ও জোড় সংখ্যা হচ্ছে এখানে একটি, সেটা হচ্ছে 2। তাহলে আমাদের এখানে মৌলিক ও জোড় হওয়ার যে প্রবাবিলিটি সেটি পেয়ে যাচ্ছি, টোটাল নাম্বার হচ্ছে 6 আর মৌলিক ও জোড় হচ্ছে একটি, তাহলে সম্ভাবনা হচ্ছে 1/6। প্রশ্নে বলা হয়েছে x-1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু -4y কনিকটির জন্য কোনটি সত্য, মানে কোন চিত্রটি এটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো আমরা অ্যাপ্রোপ্রিয়েট চিত্রটাই আঁকার চেষ্টা করি। আমরা যদি এখানে x-1 ইজ ইকুয়াল টু 0 ধরার চেষ্টা করি তাহলে এখানে x এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি 1, আর এখানে y, তার মানে y সমান 0। আমরা এখানে যে ভার্টেক্স বা শীর্ষবিন্দুটা পাবো তাহলে সেটি পেয়ে যাচ্ছি আমরা 1,0। ওকে, তো এখন আমরা দেখতে পারতেছি এক্স এখানে দ্বিঘাত আর ওয়াই হচ্ছে এখানে সিঙ্গেল ঘাত, মানে লিনিয়ার। তাহলে বোঝাই যাচ্ছে চিত্রটি হবে ওয়াই অক্ষের প্রেক্ষিতে প্রতিসম। তার মানে শীর্ষবিন্দুটা হবে তার 1,0, তাহলে 1,0 বিন্দুটা আমরা এখানে পাবো, মানে এক্স অক্ষের উপরে পাবো 1,0 বিন্দুটা, এবং ওয়াই এখানে নেগেটিভ দেখা যাচ্ছে। তাহলে এটা খাড়া নিচের দিকে চলে আসবে, মানে ওয়াই অক্ষের নিচের দিকে চলে আসবে, কারণ ওয়াই এখানে নেগেটিভ আছে এবং ওয়াই এখানে সিঙ্গেল ঘাত। তার মানে ওয়াই অক্ষ যেটা আছে এই পরাবৃত্তের অক্ষরেখাটা হবে ওয়াই অক্ষের প্যারালাল। ওকে, তো এটি হচ্ছে এখানে সঠিক উত্তর। তো এটি যে উত্তরের সঙ্গে মিলে যাবে তা সেটাই হবে এখানে সঠিক। তো আমরা দেখতে পারতেছি যে ক নাম্বারে মোটামুটি মিলে গেছে। ঠিক আছে, তাহলে ক নাম্বারটি হচ্ছে সঠিক উত্তর। 23 নং প্রশ্নে এখানে একটি জটিল সংখ্যা থেকে এর সাধারণ আর্গুমেন্ট বের করতে হবে। তো জটিল সংখ্যাটি হচ্ছে 1 - √3i। তো আমরা যদি x + iy জটিল সংখ্যার আকারের সঙ্গে কম্পেয়ার করি তাহলে x এর ভ্যালু পাচ্ছি আমরা 1, y এর ভ্যালু পাচ্ছি আমরা -√3। তো আমরা বুঝতে পারতেছি এটি হচ্ছে চতুর্থ চতুর্ভাগে। তাহলে আমরা এখান থেকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ চিন্তা করি তাহলে আর্গুমেন্ট হবে এটা, আর ক্লকওয়াইজ চিন্তা করলে আর্গুমেন্ট হবে এটা। তো আমি প্রথমত অ্যান্টি ক্লকওয়াইজ চিন্তা করে দেখাচ্ছি। এখানে অ্যান্টি ক্লকওয়াইজ যেহেতু পুরোটাই হচ্ছে কত ডিগ্রি, 360 ডিগ্রি, দ্যাট ইজ 2π। সেখান থেকে এইটুকু পোর্শন বাদ দিব, মানে tan ইনভার্স √3/1 বাদ দিব। ওকে, তাহলে 2π থেকে tan ইনভার্স √3/1 টুকু বাদ দিতে হবে। তাহলে সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা পেয়ে যাচ্ছি 5π/3। তো আমাদের যেহেতু সাধারণ সমাধানের কথা বলছে সেহেতু এখানে একটি অপশন আছে 2nπ প্লাস 5π/3 এরকম একটি অপশন দেয়া আছে, এবং এখানে n এর মান উল্লেখ করা আছে n বিলংস টু জেড, মানে পূর্ণ সংখ্যা। তো n এর মান 0 হতে পারে। তো n এর মান যদি আমরা এখানে 0 বসাই তাহলে পেয়ে যাচ্ছি 5π/3। তো সেই দৃষ্টিকোণ থেকে এই অপশনটি ঘ নম্বরে আছে, তো ঘ নম্বর অপশনটি সঠিক হওয়া উচিত ছিল। ওকে, কিন্তু যদি আমরা ক্লকওয়াইজ চিন্তা করি, মানে ঘড়ির কাঁটার দিকে চিন্তা করি, তাহলে আমরা কি করব, এখান থেকে আমরা এটি বাহির করতে পারবো কিংবা সরাসরিও বাহির করা যায়। তো যাই হোক, যেহেতু আমরা অ্যান্টি ক্লকওয়াইজ চলে আসছি প্রথমে, তো এখানে কি করব, -2π থেকে এটা আবার বাদ দিয়ে দিব। তাহলে এখানে পেয়ে যাচ্ছি -π/3। তো এটা হচ্ছে ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার দিকের উত্তর। তো আমরা এখানে একটা ক নম্বর অপশনে দেখতে পারতেছি যে 2nπ -π/3 দেয়া আছে, এবং এখানে বলা আছে n বিলংস টু জেড, মানে পূর্ণ সংখ্যার মধ্যে বিদ্যমান। তো n এর মান এখানে যদি আমরা 0 বসাই, মানে ইনিশিয়ালি, তাহলে দেখা যাচ্ছে আমরা কত পেয়ে যাচ্ছি, -π/3। ওকে, তাহলে সেই দৃষ্টিকোণ থেকে এই ক নম্বর অপশনটিও কিন্তু সঠিক আছে। ওকে, তো আমরা বেশি সঠিক হিসাবে এখানে যেহেতু প্রথমে ক নম্বরে দেয়া আছে 2nπ -π/3, তাহলে ক নম্বরটা যদি আমরা এখানে সঠিক উত্তর হিসাবে ধরি তাহলে কোনো সমস্যা নেই।
24 নং প্রশ্নে বলা আছে এত এর বিস্তৃতিতে প্রথম তিনটি পদের সহগের সমষ্টি কত। তো বিস্তৃতিটি দেয়া আছে মাইনাস এক্স 1 প্লাস হোল টু দি পাওয়ার ইনভার্স এখানে। তো আমরা জানি যে এটার একটা বিস্তৃতি আছে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এইভাবে চলতেই থাকবে, অর্থাৎ প্লাস মাইনাস এইভাবে চলতেই থাকবে এবং পাওয়ার এক এক করে বাড়বে। তো এবার সামনে একটা মাইনাস এক্স থাকায় মাইনাস এক্সটা মাল্টিপ্লাই করে দিতে হবে, তাহলে পেয়ে যাচ্ছে আমরা কত মাইনাস এক্স মাইনাসে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব এভাবে পেয়ে যাচ্ছি। তো এখানে প্রথম তিনটি পদ হচ্ছে এটা, তো এদের সহগ কত -1, এটা সহগ কত +1, এটা সহগ কত -1। তো এই প্লাস মাইনাস আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত -1। তাহলে সমষ্টি প্রথম তিনটি পদের সহগের সমষ্টি পেয়ে যাচ্ছি আমরা -1। তো এটি হচ্ছে সঠিক উত্তর। তো 25 নং প্রশ্নে বলছে আলফা সমান এত হলে এবং এর অনুবন্ধী অর্থাৎ আলফা বার হলে নিচের কোনটি সঠিক। তো 25 নম্বর প্রশ্নটি এখানে অপশন টেস্টের একটা বিষয়। তো এখানে ক নাম্বারটা যদি সত্য হতো তাহলে ক নম্বরের যে ফিগারটা দেয়া আছে আলফা বার ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার, এটা সঠিক হতো। তো আমি এখানে টেস্ট করেই দেখছি যে গ নাম্বারটা হচ্ছে এখানে সঠিক উত্তর, কেননা গ নাম্বার মিলে যাচ্ছে। তো আমি মিলিয়ে দেখাচ্ছি। তো আলফা যেটা দেয়া আছে সেটা হচ্ছে হাফ এটা, এবং আলফা বার দেয়া আছে তার মানে কি অনুবন্ধী হয়ে যাবে, এই প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে। এবং এখানে একটা মজার বিষয় হচ্ছে এই আলফা অর্থাৎ আমরা এককের একটি কাল্পনিক ঘনমূল যেটা ওমেগা আছে, সে ওমেগার মান কিন্তু এটা, আর এটি হচ্ছে ওমেগা স্কোয়ার। ওকে, তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা যদি এখানে একটু টেস্ট করে দেখি যে 1 প্লাস ওমেগা স্কোয়ার এটা হচ্ছে 0, এটা আমরা কিন্তু জানি। ওকে, তাহলে এই ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান কত হচ্ছে -1। তাহলে ওমেগা বলতে আমি এখানে সিম্পলি বলতেছি যে আলফা। ওকে, সিম্পলি বলতেছি এখানে আলফা, আর ওমেগা স্কোয়ারকে সিম্পলি আমি এখানে আলফা ড্যাশ ধরতেছি, তাহলে সেটা কিন্তু -1 সাপোর্ট করতেছে। তো আমরা গ নম্বর অপশনে বা আমরা যদি একটু ক্লিয়ার কাট ক্যালকুলেশন করে দেখি, তো সেখানেও আমরা যদি মান বসাই তাহলে এখানেই যে +√3i -√3i কাটা যাচ্ছে। ওকে, তাহলে এখানে থাকতেছে কত হাফ, আর এখানে থাকতেছে -1 -2 হয়ে যাচ্ছে। তো কাটাকাটি করে আমরা কত পাচ্ছি এখানে -1 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো আমরা যদি একটু বুদ্ধি খাটাই তাহলে এখান থেকেও আমরা কিন্তু সঠিক উত্তরটি বাহির করতে পারি। ওকে, তো এই ছিল 25 নং প্রশ্নের উত্তর এবং সকল বোর্ড 2018 সেকেন্ড পেপারের সমাধান।